স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডানা। ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আইনের সংস্কার শেষ করতে হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনি বাধা দ্রুত দূর করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার জানান, সংসদীয় স্থায়ী কমিটির উপর নির্ভরশীল হলে নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতে পারবে না নির্বাচন কমিশন। তিনি জানান, ট্রেনিং, সেমিনার ও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনো সম্মানী নেবেন না তিনি সহ সব কমিশনার। অন্যান্যদের বিষয়ে কমিটির প্রতিবেদনের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। If election has to be held in December, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে করে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে, যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। আমার জন্য কেন, যে কেউ আসুক না কেন, ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ, যে বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেন্ট। আমি চাচ্ছি সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় নিহত 6 জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত পুলিশের এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। গত 25 ডিসেম্বর কিশোরগঞ্জ থেকে এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে আশুলিয়ায় নিহতদের মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, আশুলিয়ায় নিহতদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনার বিষয়ে আদালত কিংবা আইনজীবীদের বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন, আর এর সাথে জানতে চাইবো যে শুনানি এখনো শুরু হয়েছে কিনা। হ্যাঁ মাহবুব বাসা, আপনি যেমনটা জানিয়েছিলেন যে আসলে জুলাইয়ের 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানে যে ছাত্র নিহত হয়েছিল এবং সেখানে সবচেয়ে যে আলোচিত যে ঘটনাটি পুলিশের যে ভ্যানে যে 6 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, সেই অভিযোগে কিন্তু আজকে 2 জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এসআই আব্দুল মালেক এবং কনস্টেবল মুকুলকে। আপনাকে জানিয়ে দিতে চাই যে এর আগেও কিন্তু অর্থাৎ 26 ডিসেম্বর কিন্তু এই 2 জন আসামিকে কিন্তু এই আদালতে হাজির করা হয় এবং এই হাজিরের পরবর্তীতে আজকে যে শুনানি হয়েছে সেই শুনানি কার্যক্রমটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে এই আদালতে তাদেরকে যে অভিযোগটিকে আনা হয়েছে সেই অভিযোগে কিন্তু আরও 4 জন পুলিশ কর্মকর্তা এবং পাশাপাশি আশুলিয়া এবং সাভারের যে উপজেলার যে সংসদ সদস্য রয়েছেন সাইফুল ইসলাম, সেই মামলার কিন্তু আসামি। তবে আজকে যে আদালতে যাদেরকে তোলা হয়েছে তাদের মধ্যে থেকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পরবর্তীতেও কিন্তু যে প্রসিকিউটরের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে এই মামলায় যে আলোচিত সবচেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলার ক্রাইমের দায়িত্ব পালন করছিল আবদুল্লাহ হিল কাফি এবং সেই কাফিকে কিন্তু এই ট্রাইব্যুনালে কিন্তু হাজির করা হয়েছিল গত ডেটে এবং তার কাছ থেকেও কিন্তু ডিবির মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া হয়েছিল এবং আমরা যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে কাফির নেতৃত্বে যে জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়া এবং সাভার এলাকায় যে পুলিশের পক্ষ থেকে যে নির্বিচারে গুলি চালানো হয় তার কাফির নির্দেশেই কিন্তু এই গুলিগুলো চালানো হয়েছিল। সেই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই মামলার যে প্রধান আসামি যে সংসদ সদস্য সাইফুল ইসলাম, তাকে কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি এবং ট্রাইব্যুনাল তাদের
বিপক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আমরা পরবর্তী যে সংবাদ রয়েছে সেই সংবাদে কিন্তু এই ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউটরের পক্ষ থেকে কোনো বক্তব্য থাকলে সর্বশেষ তথ্য জানিয়ে দিতে পারবো। তো মাহবুব, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটা যুদ্ধে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 10 জন। নিহতরা হলেন স্থানীয় আতিয়ার ও আলমগীর। পূর্ব বিরোধে সকালে উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এদিকে সংঘর্ষে 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ। রাজধানীর বিজয় সরণি এলাকার যানজট নিয়ন্ত্রণে গতকাল থেকে শুরু হচ্ছে নতুন নিয়মে যানবাহন চলাচল। এ নিয়মে জাহাঙ্গীর গেট হতে বিজয় সরণি হয়ে ডানে চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাহাঙ্গীর গেট থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী বাহনগুলো বিজয় সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না। এক্ষেত্রে এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে এবং আগারগাঁও ক্রসিং ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এতে যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ট্রাফিক বিভাগ বলছে নতুন এ ব্যবস্থাপনায় যানজট সমাধানে সুফল মিলবে। আমরা নতুন সিস্টেমে দেখতে পাচ্ছি যে যানজট এটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে, আর জনদুর্ভোগ আশা করি কমবে। এটাতে জনগণও অভ্যস্ত হবে, বিষয়টা জানবে, তারা বিষয়টা সচেতন হবে, যানজট কমবে, সমস্যা নেই। নতুন ট্রাফিক সিস্টেম এটা ভালো, তবে মানসিকতা যদি আগের মতো না থাকে তাহলে যানজট নিরসন হবে এবং জনগণ ভালো সেবা পাবে। মানে ট্রাফিক রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো তারা সঠিকভাবে প্রতিপালন এবং বাস্তবায়ন করার যদি চেষ্টা করে তাহলে আগের চেয়ে ভালো হবে। দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, গতকাল নতুন নিয়ম চালু হলেও শনিবার ছুটির দিন ছিল, তো আজ আসলে সপ্তাহের প্রথম কার্যদিবসে বিজয় সরণির চিত্র কেমন দেখতে পাচ্ছেন আর যাত্রীরা কি বলছেন জানাবেন। মাহবুবা, সকাল থেকে যেহেতু আজকে অফিসের শুরুর দিন, সপ্তাহের প্রথম কর্মদিবস, সকাল থেকে কিন্তু আমরা প্রচণ্ড যানজট দেখেছি। আপনি দেখছেন যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে নতুন যে সিস্টেমটি, যে দড়ি টানিয়ে যে ডান পাশের যান চলাচল যে নিয়ন্ত্রণের ব্যবস্থাটি করেছে ট্রাফিক পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে ফার্মগেট হয়ে যারা আসলে মহাখালীর দিকে যাবে তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। আপনি দেখছেন যে লম্বা কিন্তু সারি হয়ে গিয়েছে, কারণ দড়ি টানানোর ফলে কিন্তু তারা যে ডান পাশে যারা বিজয় সরণি ফ্লাইওভার হয়ে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে ওঠার চিন্তা করছেন বা 7 রাস্তা যাওয়ার যে জায়গাটি যাবেন সেটি কিন্তু দড়ি দেওয়ার কারণে কিন্তু যেতে পারছেন না। ফলে ওই পাশের রাস্তার অপোজিটের যে র্যাঙ্কস ভবনের সামনের সিগন্যালটি কিন্তু ধরার পরেই আসলে এই দড়ি নামানোর পরেই কিন্তু তারা যেতে পারবেন। আমরা সকাল থেকে এই ভোগান্তিটি দেখেছি। আসলে আমরা দেখেছি যে শুধু যারা মহাখালী হয়ে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের দিকে যাবেন তারাই ভোগান্তিতে পড়ছেন না, আর এই ফার্মগেট হয়ে যারা মহাখালীর দিকে যাবেন বা ফার্মগেট হয়ে যারা 7 রাস্তায় বিজয় সরণি ফ্লাইওভারে উঠবেন তারাও কিন্তু একটি ভোগান্তিতে পড়ছেন, কারণ তাদেরকে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এবং অফিস টাইমে সেই গাড়ির সারিটি আমরা দেখেছি ফার্মগেট পার হয়ে যে কারণ বাজারের কিছুটা আগে যে ডেইলি যে রয়েছে সেই পর্যন্ত কিন্তু গাড়ির চাপ চলে গিয়েছে। তবে আমরা এখানে অনেক চালক যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারো কাছে নিয়মটি ভালো লাগলো, কেউ কেউ বলছেন যে আসলে এই নিয়মটির কারণে আর যানজটের লাইন কিন্তু আরও বাড়ছে। এবং আমরা ট্রাফিক পুলিশের যিনি সহকারী কমিশনার রয়েছেন শেরে বাংলানগর থানা, তার সঙ্গে যেটি কথা বলে জানতে পেরেছি, তিনি কিন্তু বলছেন যেহেতু সিস্টেমটি নতুন এবং অনেকেই আসলে জানে না, ভুল করে কিন্তু চলে আসছে যে জাহাঙ্গীর গেট থেকে ডানের দিকে যাওয়ার জন্য মোহাম্মদপুর বা ধানমন্ডি বা খেজুর বাগানের দিকে যাওয়ার জন্য তাদের কিন্তু অনেকটাই ঘুরে যেতে হচ্ছে। যেহেতু মানুষ জানে না, অভ্যস্তও নয়, সেহেতু যখন মানুষ জানবে এবং অভ্যস্ত হবে তখন কিন্তু আস্তে আস্তে এই যানজট নিরসন হবে, এমনটি কিন্তু জানি। ধন্যবাদ আপনাকে। নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড় জুড়ে গড়ে ওঠা 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ঘোড়াশাল বাজার থেকে চর ঘোড়াশাল শ্মশানঘাট পর্যন্ত 10 একর এলাকা জুড়ে 3 শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এর আগে এসব স্থাপনা সরিয়ে নিতে গেল 7 দিন আগে নোটিশ দেওয়া হয়। টানা 4 দিন এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, অভিযানের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর গোরাশাল শীতলক্ষার এই নদীর পাড়টিতে। আপনি পিছনে যদি দেখতে পাবেন যে এখানে কিন্তু সকাল থেকে BIWT এর পক্ষ থেকে যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে 50টির অধিক কিন্তু যে অবৈধ স্থাপনা সেটি কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং এটি চলবে বিকেল নাগাদ পর্যন্ত। এবং আমি যদি দেখাই যে এই যে স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো বহু বছর ধরে কিন্তু এই নদীর যে জমি, সেই জমি জুড়ে কিন্তু এগুলো গড়ে উঠেছিল এবং আমরা BIWT এর পক্ষ থেকে যেমনটা জেনেছি যে গত 7 দিন আগে তারা কিন্তু এখানকার যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল এবং যারা এগুলো ব্যবহার করেছিল তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যেন তারা এগুলো তাদের স্ব অবস্থান থেকে এগুলো সরিয়ে নেওয়া হয়, কিন্তু তারা অনেক ব্যবসায়ীরা কিন্তু এগুলো সরিয়ে নেওয়া হয়নি, তারা কিন্তু নেয়নি। তবে আজ সকাল থেকেই কিন্তু ঢাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে অভিযানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পরিচালনা করা হচ্ছে এবং এখানে বলে রাখছি যে গোরাশাল বাজার থেকে চর গোরাশাল যে শ্মশানঘাট পর্যন্ত প্রায় 10 একর যে জমি, সেই জমিতে 3 শতাধিক অধিক যে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল সেই 3 শতাধিক অবৈধ স্থাপনা কিন্তু তারা উচ্ছেদ করবেন এবং এটি চলবে 4 দিন নাগাদ চলবে, আমাদেরকে যেমনটা জানিয়েছেন কর্মকর্তারা। এবং এই যে অভিযান, এই অভিযানে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি ক্ষোভ বিরাজ করছে। আমরা যেমনটা দেখেছি যে গত বৃহস্পতিবার তারা কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি মানববন্ধনও করেছিল যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে কিন্তু এই যে অভিযান পরিচালনা করা হোক। তবে এখনো পর্যন্ত তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা সেটি করা হয়নি, এ নিয়ে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে নরসিংদীর গোরাশালের শীতলক্ষা নদীর পাড়ে যে অভিযান পরিচালনা হচ্ছে সেই অভিযানের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্সের কারণে চট্টগ্রামের বাজারে সবজি ছাড়া সব পণ্যের দামে এর প্রভাব পড়েছে। আড়তে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে আগের মতোই অস্বস্তি রয়েছে মাছ মাংসের দামে। বাজারে ডিম ডজন প্রতি 125 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। অস্থির চালের বাজারে প্রতি কেজি চাল মান ভেদে বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। সংকট দেখা দিয়েছে বোতলজাত তেলের। খুচরা দোকানদাররাও চাহিদা মতো তেল পাচ্ছে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, জ্যানেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির মহাকাশ সংস্থার প্রধানের পদটিতে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়। অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসায় নেতৃত্ব দেবেন। 1958 সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি। নাসার 14তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন পেট্রো। গেল বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েল লড়াই শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি অন্তত 15,000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত কংগ্রেসের 2 জন সদস্য এমন দাবি করে বলছেন ইসরায়েলের জন্য হামাস এখনো হুমকি। এদিকে 15 মাসের লড়াইয়ের পর গত 19 জানুয়ারি গাজায় 3 ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। দীর্ঘ এ লড়াইয়ে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে 47,000-এর বেশি ফিলিস্তিনি। খেলার খবর, বিপিএল। সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে আজ থেকে ঢাকায় শুরু বিপিএল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে নামবে ফরচুন বরিশাল। দুপুর 1টায় দলটির প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে সিলেট। দিনের অন্য ম্যাচে মাঠে নামবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বের শেষ দিনে রাজশাহীর কাছে পরাজিত হয় দলটি। তাতে আসরের প্রথম হারের স্বাদ পায় সোহানের দল। একই ভেন্যুতে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।